কাকা, আমি আর পারছি না, আমাকে ছাড়ুন, খুব ব্যথা পাচ্ছি। বাবা বাড়িতে না থাকায় কাকা আমার সাথে যা করল, আপনার মেশিন দিয়ে পানি চলে আসবে। স্পর্শ ব্যাপারটা বড় অদ্ভুত, কখনো শরীর জ্বালায়, আবার কখনো মন ঝাড়খাড় করে দেয়। সেই ছাই থেকেই হয়তো নতুন কোনো গল্পের জন্ম হয়, ঠিক যেমনটা আমার সাথে হয়েছিল। আমার নাম গীতা, বয়স ২০। ২০ বছর বয়সটা মেয়েদের জন্য বড় মারাত্মক। এই সময় শরীরটা যেমন ভোরের ফুলের মতো ফুটতে শুরু করে, তেমনি সমাজের হাজারটা লোলুপ চোখ সেই ফুলের উপর এসে পড়ে। আমি গ্রামের মেয়ে, হরিপুর আমার গ্রাম, যেখানে মাটির গন্ধে বাতাস ভারী হয়ে থাকে, আর সন্ধেবেলা দাওয়ায় বসে দূরে পাহাড়ের দিকে তাকালে মনে হয় পৃথিবীটা কত শান্ত। আমার চোখ দুটো নাকি বেশ বড়, কাজলের মতো কালো, আর হাসলে গাল দুটো সামান্য ফুলে ওঠে। লোকে বলে আমি সুন্দরী, কিন্তু সত্যি বলতে আয়নার সামনে দাঁড়ালে নিজের এই পরিবর্তনগুলো দেখে আমার নিজেরই ভয় লাগত। মনে হতো এই সৌন্দর্যই না আবার আমার কাল হয়ে দাঁড়ায়। আজ আমি তোমাদের আমার জীবনের এমন এক অধ্যায় শোনাব, যা শুনলে হয়তো তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে, আবার শেষটা জানলে হয়তো একটা নতুন সাহস পাবে। তবে সাবধান, গল্পটা কিন্তু সোজা পথে চলবে না। জীবনের মতোই এর বাঁকে বাঁকে লুকিয়ে আছে অনিশ্চয়তা। আমার বাবা সাধারণ চাষি, ভোরের আলো ফোটার আগেই লাঙল কাঁধে বেরিয়ে পড়েন। মা সংসার সামলান, আর আমার দাদা শহরে থাকে পড়াশোনার জন্য। আমি বাড়ির ছোট মেয়ে, সবার আদরের। কিন্তু ওই যে বললাম, বয়সটা এমন যে নিজের বাড়ির চতুষ্পদ দেয়ালকেও মাঝে মাঝে অনিরাপদ মনে হয়। সেদিন সকালের কথা, আমি রান্নাঘরে রুটি সেঁকছিলাম। গায়ে ছিল একটা সুতির শাড়ি, আর ব্লাউজটা একটু ঢিলেঢালা। আগের রাতে ধুয়েছিলাম বলে হয়তো একটু কুঁচকে ছিল। ভোরের হালকা হাওয়া দিচ্ছিল, আর সেই হাওয়ায় আঁচলটা বারবার খসে পড়ছিল। মা উঠোনে কাপড় মেলছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। কে? আমি একটু চেঁচিয়ে জিজ্ঞেস করলাম। বাইরে থেকে একটা পরিচিত গলার আওয়াজ এলো। গীতা মা, দরজাটা খোল, তোর বাবার জন্য কিছু জিনিস এনেছি। গলাটা রামলাল কাকার, আমাদের পাশের জমির চাষি, বাবার বয়সী, ছোটবেলা থেকেই দেখছি। আমি শাড়িটা ঠিক করে গায়ে জড়িয়ে নিলাম, কিন্তু মনের ভেতরে কেমন যেন একটা খচখচানি শুরু হলো। দরজা খুলতেই দেখলাম কাকা দাঁড়িয়ে, হাতে একটা চটের বস্তা। ওর চোখ দুটো মাটির দিকে থাকার কথা, কিন্তু তা না থেকে সোজা আমার দিকে। আমার সর্বাঙ্গে যেন ওর দৃষ্টিটা চড়ে বেড়াচ্ছিল। আমি হেসে বললাম, আসুন কাকা, ভেতরে আসুন। বস্তা যা নামিয়ে রাখার সময় ওর হাতটা আমার হাতে ছোঁয়ালো। খুব আলতো স্পর্শ, কিন্তু আমার মনে হলো যেন ইলেকট্রিক শক খেলাম। হাতটা সরিয়ে নিলাম চট করে। কি এনেছেন কাকা? অস্বস্তি কাটানোর জন্য জিজ্ঞেস করলাম। ওন দৃষ্টি তখন আমার কোমরের কাছে আটকে ছিল, যেখানে শাড়ির ভাঁজটা একটু আলগা হয়েছিল। কাকা বললেন, তোর বাবার জন্যে ভালো জাতের বীজ এনেছি, ফলন ভালো হবে। কথাটা বলার সময় ওর ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ছিল, যা আমার একদম ভালো লাগল না। মা এসে পড়ায় রক্ষা। মা বলল, গীতা, কাকাকে চা করে দে। আমি রান্নাঘরে ঢুকে গেলাম, কিন্তু মনের ভেতরটা তোলপাড় করছিল। জল ফোটার সময় ভাবছিলাম, কাকার চাউনিটা আজ অন্যরকম কেন। চা দিতে গেলাম, আর ঠিক তখনই আবার সেই স্পর্শ। এবার আর আলতো নয়, বেশ কিছুক্ষণ ধরে আমার আঙুলগুলো ছুঁয়ে থাকলেন তিনি। গলার স্বর নিচু করে বললেন, তুই তো অনেক বড় হয়ে গেছিস রে গীতা, গায়ের রংটাও বেশ খোলতাই হয়েছে। আমি কোনোমতে হ্যাঁ বলে সরে এলাম, কিন্তু সেদিন রাতে আর ঘুম এলো না। বাবার বয়সী একজন মানুষ, যাকে আমি কাকা বলে ডাকি, তার মনে এমন নোংরামি থাকতে পারে, নাকি আমিই বেশি ভাবছি। নিজেকে বোঝালাম, হয়তো আমারই ভুল। পরদিন বিকেলে বাবা বাড়ি ফিরে বলল, রামলাল খুব ভালো মানুষ রে, আমাকে নূতন পদ্ধতিতে চাষ করা শেখাবে বলেছে। গীতা, তুইও কাল যাস তো আমার সাথে, নতুন জিনিস শিখবি। আমি না করতে পারলাম না। পরদিন দুপুরে যখন খেতে গেলাম, বাবা তখনও আসেনি। রামলাল কাকা একা দাঁড়িয়েছিলেন। চারদিক শুনশান, শুধু ঝিঝি পোকার ডাক আর রোদের তাপ। আমি যেতেই কাকা এগিয়ে এলেন। আয় গীতা, দেখাই তোকে, বীজ কিভাবে গভীরে পুঁততে হয় সেটা জানা খুব জরুরি। কথার মধ্যে একটা দ্ব্যর্থক ইঙ্গিত ছিল, যা আমি পরিষ্কার বুঝতে পারছিলাম। আমি বললাম, কাকা, বাবা আসুক, তারপর দেখব। তিনি হাসলেন, তোর বাবা তো পুরনো দিনের মানুষ, এসব বুঝবে না। আয়, আমি তোকে হাতে ধরে শেখাই। এই বলে তিনি আমার হাতটা ধরলেন। তার হাতের তালুটা খসখসে আর ঘামে ভেজা।
আমাকে জোর করে কাছে টেনে নিয়ে মাটির দিকে ঝুঁকিয়ে দিলেন। আমার শাড়ির আঁচলটা মাটি ছুঁয়ে যাচ্ছিল। তিনি আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আমার হাতটা ধরে মাটিতে চাপ দিতে বললেন, শক্ত করে ধর আর জোরে চাপ দে, তবেই না গভীরে যাবে। ওর নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল, গরম ভারী নিঃশ্বাস। আমার গা গুলিয়ে উঠছিল, মনে হচ্ছিল এখনই চিৎকার করে ছুটে পালিয়ে যাই, কিন্তু পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। ঠিক সেই মুহূর্তে বাবার ডাক শোনা গেল, রামলাল, কি করছো? কাকা ছিটকে সরে গেলেন, মুখে সেই কৃত্রিম হাসি ফুটিয়ে বললেন, কিছু না দাদা, মেয়েটাকে একটু কাজ শেখাচ্ছিলাম। আজকালকার মেয়েরা তো মাটির কাজ করতেই চায় না। বাবা সরল মানুষ, বিশ্বাস করে নিলেন। বললেন, বেশ তো, ভালোই তো। সেদিন বেঁচে গেলাম, কিন্তু আমি বুঝতে পারলাম বিপদ আমার পিছু ছাড়বে না। রাতে ডায়েরিতে লিখলাম সবটা, কিন্তু কাউকে বলার সাহস পেলাম না। কাকে বলবো? মা বাবা তো কাকাকে দেবতার মতো ভক্তি করে। কদিন পর আমাদের গ্রামে মেলা বসল। সেই মেলায় রামলাল কাকাকে দেখলাম বন্ধুদের সাথে আড্ডা মারতে। আমাকে দেখেই ইশারা করলেন। আমি না দেখার ভান করে চলে যাচ্ছিলাম, কিন্তু তিনি পথ আটকালেন। কি রে, চলে যাচ্ছিস যে? কাল একবার আমবাগানে আসিস, তোকে ভালো আম পেড়ে খাওয়াবো। আমি মাথা নিচু করে বললাম, না কাকা, আমার কাজ আছে। কাজ তো থাকবেই, কিন্তু যৌবন তো আর ধরে রাখা যায় না, তাকে উপভোগ করতে হয়, ফিসফিস করে বললেন তিনি। আমার কান গরম হয়ে গেল লজ্জায় আর ঘৃণায়। ভাগ্যক্রমে পরের দিনই আমার ছোট কাকা, মানে বাবার ছোট ভাই, শহর থেকে এলেন। তিনি শহরে চাকরি করেন, আধুনিক মানুষ। তিনি আসতেই বাড়ির পরিবেশটা একটু হালকা হলো। বিকেলে চা খেতে খেতে ছোট কাকা আমাকে লক্ষ্য করছিলেন। রাতে যখন সবাই ঘুমিয়ে ছোট কাকা আমার ঘরে এলেন। আমার ডায়েরিটা টেবিলের উপর খোলা ছিল, তিনি সেটা হাতে তুলে নিলেন। আমি ভয়ে সিটিয়ে গেলাম, কিন্তু তিনি রাগ করলেন না, গম্ভীর গলায় বললেন, গীতা, সব স্পর্শ স্নেহ বা আশীর্বাদের হয় না, কিছু স্পর্শের মধ্যে বিষ থাকে। রামলাল যা করছে সেটা মোটেই স্বাভাবিক নয়। আমি কেঁদে ফেললাম, কাকা, আমি কি করব? বাবাকে বললে তো বিশ্বাসই করবে না। ছোট কাকা আমার মাথায় হাত রাখলেন। তুই চিন্তা করিস না, শুধু সতর্ক থাকবি, একা কোথাও যাবি না ওর সাথে, আর নিজেকে দুর্বল ভাববি না, প্রতিবাদ করতে শিখতে হবে। ছোট কাকা চলে যাওয়ার সময় বলে গেলেন, চিঠি লিখিস, আর বিপদ বুঝলে সোজা পুলিশে খবর দিবি বা আমাকে জানাবি। কিন্তু শয়তানের নজর কি এত সহজে সরে? রামলাল কাকা সুযোগ খুঁজছিলেন। একদিন দুপুরে বাবা অসুস্থ হয়ে পড়লেন। মা বাবাকে নিয়ে ব্যস্ত, বাড়িতে আমি একা। হঠাৎ আকাশ কালো করে মেঘ করল, ঝমঝমিয়ে বৃষ্টি নামল। আমি জানলা বন্ধ করছিলাম, এমন সময় পেছনের দরজা দিয়ে কেউ ঢুকল। ভিজে জবুথুবু হয়ে রামলাল কাকা দাঁড়িয়ে। ওর চোখে তখন আর কোনো রাগঢাক নেই, শুধুই কামনার আগুন। কাকা, আপনি এখানে? আমি পিছিয়ে গেলাম। তিনি হাসলেন, একটা পৈশাচিক হাসি। তোর বাবা তো আজ বিছানায়, মাও ব্যস্ত। আজ তোকে কে বাঁচাবে গীতা? অনেক দিন ধরে তোকে নজরে রেখেছি, আর কত জ্বালাবি। তিনি এগিয়ে এলেন। আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু তিনি আমার হাতটা খপ করে ধরে ফেললেন। হেঁচকা টানে আমাকে কাছে নিয়ে এলেন। বৃষ্টির শব্দের সাথে আমার হৃৎপিণ্ডের থকথক শব্দ মিশে একাকার হয়ে যাচ্ছিল। ছেড়ে দিন, আমি চিৎকার করব। আমি চেঁচিয়ে উঠলাম, কর না চিৎকার, এই বৃষ্টির আওয়াজে কার কানে যাবে তোর গলা? তিনি আমার শাড়ির আঁচলটা ধরে টান দিলেন। আমি সর্বশক্তি দিয়ে তাকে ধাক্কা দিলাম। তিনি টাল সামলাতে না পেরে মেঝের উপর পড়ে গেলেন। সেই সুযোগে আমি দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা খোলার আগেই বাইরে থেকে কেউ একজন দড়াম করে দরজাটা খুলে ভেতরে ঢুকল। আমার দাদা, শহর থেকে হঠাৎ এসে পড়েছে সারপ্রাইজ দেবে বলে। দাদার পেছনে ওর দুই বন্ধু। দাদা দৃষ্টাটা দেখে মুহূর্তের মধ্যে সব বুঝে গেল, আমার বিধ্বস্ত অবস্থা আর রামলাল কাকার ওই শয়তানি চাউনি। দাদা বাঘের মতো গর্জন করে ঝাঁপিয়ে পড়ল কাকার উপর। তোর এত বড় সাহস, আমার বোনের গায়ে হাত দিস? দাদা আর ওর বন্ধুলা মিলে রামলাল কাকাকে এমন মার মারল যে তিনি হাত জোর করে মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন। গ্রামের লোকজনও আওয়াজ পেয়ে ছুটে এলো। বাবা অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে এলেন। সব শুনে বাবার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে মানুষকে তিনি ভাই ভাবতেন, সেই মানুষটা তার মেয়ের সাথে এমন করতে পারে? সেদিন রাতেই গ্রামে সালিশি সভা বসল। রামলাল কাকা সবার সামনে নিজের দোষ স্বীকার করতে বাধ্য হলেন। তবে গল্পটা এখানেই শেষ হল না।
জানা গেল রামলাল কাকার এক ধরনের মানসিক বিকার ছিল, যার জন্য তিনি অল্প বয়সী মেয়েদের প্রতি আসক্ত হয়ে পড়তেন। গ্রামের মোড়লরা তাকে গ্রাম ছাড়া করার নিদান দিলেন, কিন্তু বাবা বললেন, ওকে চিকিৎসা করানো দরকার। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। রামলাল কাকাকে শহরে পাঠানো হলো চিকিৎসার জন্য। মাস 6 পর তিনি ফিরে এলেন, সম্পূর্ণ অন্য মানুষ। মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে বললেন, মা, আমাকে ক্ষমা করে দিস, আমি পশুর মতো ব্যবহার করেছি। আমি তাকে ক্ষমা করলাম কিনা জানি না, তবে আমার মনের ভয়টা কেটে গিয়েছিল। আমি বুঝেছিলাম চুপ করে থাকাটা কোনো সমাধান নয়। যদি আমি সেদিন ছোট কাকাকে বা দাদাকে না বলতাম, হয়তো আমার জীবনটা নষ্ট হয়ে যেত। আজ আমি শহরে থাকি, কলেজে পড়ি, কিন্তু সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও শিউরে উঠি। তবে একটা শিক্ষা পেয়েছি, নিজের শরীরের উপর অধিকার একমাত্র নিজের। কেউ যদি সেই সীমারেখা পার করতে চায়, তবে তাকে রুখে দাঁড়ানোই আসল শক্তি। মেয়েদের না বলার সাহসটাই তাদের সবচেয়ে বড় অস্ত্র। জীবনটা সিনেমার মতো সবসময় সাজানো হয় না, কিন্তু সাহসের কলম দিয়ে নিজের চিত্রনাট্যটা নিজেই লেখা যায়। আমার গল্পটা হয়তো অনেকের জীবনের সাথে মিলে যাবে। যদি তোমার সাথেও এমন কিছু ঘটে থাকে, তবে ভয় পেও না, আওয়াজ তোলো, কারণ তোমার সেই আওয়াজই পারে কোনো এক রামলালকে থামাতে। গল্পটা কেমন লাগলো জানিও। দেখা হবে পরের কোনো গল্পে, যেখানে জীবন আবার নতুন কোনো মোড় নেবে। ততক্ষণ সাবধানে থেকো, সতর্ক থেকো।